আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ হাসান জাফরি, এমবিবিএস ঢাকা মেডিকেল কলেজ, এফসিপিএস পার্ট 1, ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন। তো আমাদের কার্ডিয়াক প্যাথোলজির বেশ কয়েকটা ক্লাস হয়েছে এবং তার মধ্যে আমরা কিন্তু শুধুমাত্র হার্টের প্যাথোলজি গুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা দেখো নামটা দিয়েছি কার্ডিওভাস্কুলার প্যাথোলজি, অর্থাৎ আজকে আমরা অ্যাকচুয়ালি শুধু কার্ডিয়াক না, কার্ডিয়াকের সাথে আমরা ভাস্কুলার একটা প্যাথোলজি নিয়ে আলোচনা করব। সেটা খুব কমন একটা ডিজিজ, আমাদের সকলেরই অ্যাকচুয়ালি এই ডিজিজ সম্পর্কে অনেক আগ্রহ থাকে, কারণ আমাদের সমাজে এই রোগটা অনেক বেশি কমন। সেটা হচ্ছে হাইপারটেনশন। তো হাইপারটেনশন থেকে অ্যাকচুয়ালি প্যাথোলজিতে কি কি টপিক দরকার, হাইপারটেনশন কিভাবে হয় এবং এটা কি ধরনের সমস্যা তৈরি করে, সেই জিনিসগুলো নিয়ে আমি প্রথমে একটা বিস্তারিত আলোচনা করব এবং তারপর আমরা প্যাথোলজির কার্ডে, দ্যাট ইজ ফাইবার কার্ডে কি কি প্রশ্ন থাকে সেটা নিয়ে একটুখানি আলোচনা করব। তো আশা করি আমরা সবাই মনোযোগ দিয়ে শুনবো এবং আমি তাহলে আমার হাইপারটেনশনের লেকচারে চলে যাচ্ছি। তো হাইপারটেনশন সম্পর্কে বলতে গেলে প্রথমেই অ্যাকচুয়ালি হাইপারটেনশন কি সেটা একটুখানি জানা দরকার। তো হাইপারটেনশন কি এটা আমরা সবাই মোটামুটি জানি, যে একটা নির্দিষ্ট লেভেলের উপরে ব্লাড প্রেশার গেলে এটাকে আমরা হাইপারটেনশন বা ইনক্রিজড ব্লাড প্রেশার বলে থাকি। তো অ্যাকচুয়ালি এটার ডেফিনেশন মানে বলার কোনো, আমার মনে হয় না এটা ধরার মতো কিছু বা এটা বলার মতো কিছু। অ্যাকচুয়ালি হাইপারটেনশনের ডেফিনেশন আমরা মেডিসিনের বইতে অর্থাৎ ডেভিডসনে যেরকম পাই, সেটা হচ্ছে মানে এমন একটা লেভেলের ব্লাড প্রেশার যার উপর ব্লাড প্রেশার উঠে গেলে আমাদের বডির বিভিন্ন অর্গানে ক্ষতি হওয়া শুরু হয়, এটাই হচ্ছে হাইপারটেনশন। অর্থাৎ ব্লাড প্রেশার একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত থাকলে আমাদের বডির অর্গানগুলো বা ব্লাড ভেসেলগুলোতে কোনো ক্ষতি হয় না, কিন্তু একটা নির্দিষ্ট লেভেলের উপরে চলে গেলে তখন ক্ষতি হওয়া শুরু হয়। এই জিনিসটাই হচ্ছে হাইপারটেনশন বা ইনক্রিজড ব্লাড প্রেশার। নর্মালি আমরা সাধারণত বলি যে ব্লাড প্রেশার একটা নির্দিষ্ট লেভেলের উপর গেলে আমরা তাকে হাইপারটেনশন বলি। অর্থাৎ অপটিমাল ব্লাড প্রেশার আমরা ধরি 120/80। এটা আমি একটুখানি লিখি, কারণ এটা যদিও তোমাদের লেভেলে দরকার নাই, তারপরও এটা জানা উচিত। অপটিমাল ব্লাড প্রেশার হচ্ছে 120/80 মিলিমিটার অফ মার্কারি। ঠিক আছে। আর নর্মাল আমরা বলি কতটুকু, 139/85 পর্যন্ত। ঠিক আছে, এটাকে এই পর্যন্ত আমরা নর্মাল বলি। এর উপরে যখন উঠে যায়, দ্যাট ইজ 140/85 উপরে যখন ব্লাড প্রেশার থাকে, তখনই আমরা তাকে হাইপারটেনশন বলি। এটাকে আমরা গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 এইভাবে করে ভাগ করতে পারি। তোমরা যখন ক্লিনিক্যালি উঠবা তখন এটা জানবা। আর তারপরে হচ্ছে আমরা এখানে মাইল্ড, মডারেট, সিভিয়ার হিসেবে অনেক সময় ভাগ করি। একই জিনিস, তোমার গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 ওই জিনিসটাই মোটামুটি। সো এটা মনে রাখো যে নর্মাল ব্লাড প্রেশার হচ্ছে 139/85 বা 84 পর্যন্ত ধরাটাই আমার মনে হয় বেটার। সো এটা হচ্ছে একদম নর্মাল ব্লাড প্রেশার। আর এর উপরেই যখন উঠে যায় 140/85 বা তার বেশি যখন হয়ে যায়, তখনই আমরা এটাকে হাইপারটেনশন বলি। এটাকে আমরা ক্লিনিক্যালি গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 তে ভাগ করে থাকি। এটা তোমাদের এই মুহূর্তে দরকার নেই, সেজন্য আমরা বলছি না, বা প্যাথোলজিতে অ্যাটলিস্ট দরকার নেই, সেজন্য আমরা এটা বলছি না। সো অপটিমাল এবং নরমাল হচ্ছে এটা। এর সাথে সাথে হাইপারটেনশনের বিভিন্ন টার্ম আছে, যেমন হাইপারটেনসিভ ইমার্জেন্সি, হাইপারটেনসিভ আর্জেন্সি। এই টাইপের টার্ম গুলো সম্পর্কে আমরা কিছুটা জানবো। ঠিক আছে, কারণ এগুলো প্যাথোলজির সাথে রিলেটেড। সো এখানে আমরা হাইপারটেনশন সম্পর্কে তাহলে প্রথমে জানলাম যে হাইপারটেনশন কি জিনিস, কাকে বলে, বা ডেফিনেশন বলতে বললে আমরা কিভাবে বলবো। অপটিমাল ব্লাড প্রেশার কত, নরমাল ব্লাড প্রেশার কত, হাইপারটেনশন কত। ঠিক আছে, এই জিনিসটা। তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা সবাই জানি যে বেশিরভাগ হাইপারটেনশনের কিন্তু কোনো কারণ জানা যায় না। দ্যাট ইজ ইডিওপ্যাথিক হাইপারটেনশনটাই হচ্ছে মোস্ট কমন, যেটাকে আমরা বলি এসেনশিয়াল হাইপারটেনশন। সো এসেনশিয়াল হাইপারটেনশন হচ্ছে অ্যাকাউন্টস ফর 85% কেসেস, 85%, যেটাকে আমরা ইডিওপ্যাথিক হিসেবেও বলতে পারি। অর্থাৎ 85% ক্ষেত্রে ব্লাড প্রেশারের কোনো কারণ জানা যায় না। কি জন্য ব্লাড প্রেশার বাড়তেছে এটার কারণ জানা যায় না 85% ক্ষেত্রে। ঠিক আছে, যেটাকে আমরা এসেনশিয়াল হাইপারটেনশন বলে থাকি। আর সেকেন্ডারি হাইপারটেনশন হচ্ছে বাকি 15%, যেটার কারণ জানা যায়। দ্যাট ইজ 15% হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশন। এটা বিভিন্ন কারণে হতে পারে, লাইক কোনো এন্ডোক্রাইন ডিসঅর্ডারের জন্য হতে পারে, হার্ট ফেলিওরের জন্য হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। সো সেকেন্ডারি হাইপারটেনশন কিন্তু মাত্র 15%। আর কারণ জানা যায় না এই ধরনের ব্লাড প্রেশার অর্থাৎ হাইপারটেনশন কিন্তু 85%। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের এপিডেমিওলজির মধ্যে।
তো এইবার তোমার অ্যাকচুয়ালি আমাদের টার্মগুলো একটুখানি, আমি একটা জিনিস বলি এখানে, যে নর্মাল ব্লাড প্রেশার 139/84 পর্যন্ত আমরা সাধারণত বলি, সেটা ঠিক আছে। অ্যাকচুয়ালি 84 না, এটা এক এক গাইডলাইনে এক এক রকম। আমার মনে হয় এই জিনিসটা 90 বলাটা বেটার। ঠিক আছে, এই জিনিসটা 84 না বলে আমরা 90 বলি, সেই জিনিসটাই আমার কাছে বেটার মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে 84 বাদ, এটা হচ্ছে 139/90। এটাই হচ্ছে তাহলে নর্মাল আমরা ব্লাড প্রেশার বলবো। ঠিক আছে, অপটিমাল কিন্তু 120/80, যেটা আমরা সবসময় বলি। আর নর্মাল হচ্ছে 139/90 পর্যন্ত নর্মাল, এর উপরে গেলে আমরা বলি হাইপারটেনশন। ঠিক আছে, আচ্ছা। তো অনেক সময় এই 120-এর উপরে বাট 139-এর নিচে যদি সিস্টোলিক ব্লাড প্রেশার থাকে, বা 80-এর উপরে বাট 90-এর নিচে এই অবস্থায় যদি থাকে, এটাকে আমরা বলি হচ্ছে প্রি হাইপারটেনশন। ঠিক আছে, দ্যাট ইজ ওয়েন সিস্টোলিক ব্লাড প্রেশার ইজ 121 to 139, অথবা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যখন 81 থেকে 90-এর মধ্যে থাকে, তখন এটাকে আমরা বলি প্রি হাইপারটেনশন। তাহলে 139/90 পর্যন্ত কিন্তু নর্মাল, বাট অপটিমাল মানে বেস্ট হচ্ছে 120/80-এর মধ্যে থাকা। 120 থেকে 139-এর মধ্যে যদি সিস্টোলিকটা থাকে, 80 থেকে 90-এর মধ্যে যদি ডায়াস্টোলিকটা থাকে, সেই ক্ষেত্রে আমরা এটাকে বলি প্রি হাইপারটেনশন। ঠিক আছে, এরপরে আমাদের স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 এই ধরনের বিভিন্ন হাইপারটেনশন আছে, এগুলো আমি এখনো যাচ্ছি না। তো এবার আসো আমরা প্যাথোজেনেসিসটা নিয়ে একটু আলোচনা করি, অর্থাৎ হাইপারটেনশনে অ্যাকচুয়ালি আমাদের মানে কি হয়, এটা বুঝতে গেলে কিছু কথা একটু জানতে হবে। প্রথম কথা হচ্ছে আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশার সম্পর্কে আমরা একটু আলোচনা করি। সিস্টোলিক ব্লাড প্রেশারটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের হার্টের যে স্ট্রোক ভলিউম, ঠিক আছে, এটার উপরে ডিপেন্ড করে, এবং অ্যাওর্টা কতটুকু ব্লাড নিতে পারে তার উপর ডিপেন্ড করে। দ্যাট ইজ কমপ্লায়েন্স অফ দ্য অ্যাওর্টার উপরে তোমার ডিপেন্ড করে সিস্টোলিক ব্লাড প্রেশারটা। তাহলে সিস্টোলিক ব্লাড প্রেশার কিসের উপর ডিপেন্ড করে? স্ট্রোক ভলিউম এবং কমপ্লায়েন্স অফ দ্য হার্ট। তাহলে আমি এখানে একটু লিখি, সিস্টোলিক ব্লাড প্রেশার ডিপেন্ডস অন স্ট্রোক ভলিউম, অর্থাৎ প্রতিটা বিটে আমার হার্ট কতটুকু ব্লাড বের করে দিচ্ছে, এটা হচ্ছে স্ট্রোক ভলিউম, এন্ড কমপ্লায়েন্স অফ দ্য অ্যাওর্টা, কমপ্লায়েন্স অফ অ্যাওর্টা, এটার মানে হচ্ছে অ্যাওর্টা কতটুকু ব্লাড ধারণ করতে পারে। ঠিক আছে, এই দুটার উপর অ্যাকচুয়ালি সিস্টোলিক ব্লাড প্রেশারটা ডিপেন্ড করে। এখন আসো স্ট্রোক ভলিউম আবার কিছু কিছু জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা আমি দেখি। স্ট্রোক ভলিউম ডিপেন্ড করে হচ্ছে আমার প্রিলোডের উপরে। প্রিলোড মানে কি? ধরো তুমি একটা গুলতি ছুটছ, ঠিক আছে, তোমার ওই ওয়াই এর যে দুইটা মাথা থাকে গুলতির, ওয়াই এর দুইটা বা ভি এর দুইটা মাথা, যে ওই দুটা মাথার থেকে তো একটা রাবার এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত লাগানো থাকে। ওই রাবারটাকে যে আমরা টান দেই গুলতি ছড়ার আগে বা তীর ধনুক ছড়ার আগে, যে আমরা পেছন দিকে টান দিই, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রিলোড। অর্থাৎ হার্ট কন্ট্রাকশনের আগে কতটুকু ব্লাড সে নিজের মধ্যে ধারণ করতে পারে, কতটুকু প্রসারিত হতে পারে। ঠিক আছে, এই জিনিসটাই হচ্ছে প্রিলোড। তাহলে আমার স্ট্রোক ভলিউম ডিপেন্ডস অন প্রিলোড। প্রিলোড মানে কন্ট্রাকশনের আগে হার্ট কতটুকু প্রসারিত হচ্ছে বা কতটুকু ব্লাড ধারণ করতেছে, অথবা আমরা এটা বলতে পারি হচ্ছে এন্ড ডায়াস্টোলিক ভলিউম, অর্থাৎ কতটুকু হার্ট প্রসারিত হচ্ছে এবং প্রসারণের মধ্যে কতটুকু ব্লাড সে নিজের মধ্যে ধারণ করতেছে, এইটার উপরে স্ট্রোক ভলিউম ডিপেন্ড করে। অর্থাৎ কতটুকু সে প্রসারিত হচ্ছে কন্ট্রাকশনের আগে, অথবা কতটুকু ব্লাড সে নিজের মধ্যে ধারণ করতেছে। যত বেশি ব্লাড সে নিজের মধ্যে ধারণ করবে কন্ট্রাকশনের ফলে, সে তত বেশি ব্লাডকে বের করে দিতে পারবে। তাহলে স্ট্রোক ভলিউমটা এই দুটার উপর কিন্তু ডিপেন্ডেন্ট। আচ্ছা, আর কমপ্লায়েন্স অফ দ্য অ্যাওর্টা কিসের উপর ডিপেন্ডেন্ট? দেখো, কমপ্লায়েন্স অফ অ্যাওর্টা ডিপেন্ডস অন আফটারলোড। আফটারলোড জিনিসটা কি? আফটারলোড জিনিসটা ওইটাই যে অ্যাওর্টার মানে অ্যাওর্টার মধ্যে কতটুকু প্রেসার আছে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের আফটারলোড, এবং আফটারলোডের উপর অ্যাকচুয়ালি সিস্টোলিক সরি স্ট্রোক ভলিউমটাও ডিপেন্ড করে। ঠিক আছে, এটাও কিন্তু একটা ইস্যু। সো কমপ্লায়েন্স অফ দ্য অ্যাওর্টা এটা আফটারলোডের উপর ডিপেন্ড করে, অর্থাৎ কতটুকু প্রেসার আমার অ্যাওর্টার মধ্যে আছে। যত বেশি প্রেসার থাকবে আমার অ্যাওর্টা কিন্তু তত কম ব্লাড আর নিতে পারবে। ঠিক আছে, যত কম প্রেসার থাকবে অ্যাওর্টা কিন্তু তত বেশি ব্লাড নিতে পারবে। ঠিক আছে, আচ্ছা, স্ট্রোক ভলিউম আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে কন্ট্রাক্টিলিটি অফ দ্য হার্ট। কন্ট্রাক্টিলিটি অফ হার্ট অর্থাৎ হার্ট কতটুকু সংকোচনের ক্ষমতা রাখে,
সেটার উপরও কিন্তু আমার স্ট্রোক ভলিউম ডিপেন্ড করে। যত বেশি সংকোচন করবে তত বেশি স্ট্রোক ভলিউম, দ্যাট ইজ প্রতি বিটে তত বেশি ব্লাড বের হবে, তাই না? আচ্ছা, আর তার সাথে সাথে আমার কমপ্লায়েন্স অফ দ্য অ্যাওর্টা, এটা আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে এইজ। বয়স যত বাড়ে কমপ্লায়েন্স তত কমে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এখন আমরা চিন্তা করি যে সিস্টোলিক ব্লাড প্রেশার কখন বাড়বে। সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়বে যখন স্ট্রোক ভলিউম বাড়বে তখন, ঠিক আছে। তাহলে স্ট্রোক ভলিউম কখন বাড়বে? প্রিলোড যখন বাড়বে তখন স্ট্রোক ভলিউম বাড়বে, এটা একটা ব্যাপার। কন্ট্রাক্টিলিটি যখন বাড়বে তখন স্ট্রোক ভলিউম বাড়বে, ঠিক আছে। আবার সিস্টোলিক ব্লাড প্রেশার কখন বাড়বে? কমপ্লায়েন্স যখন কমবে তখন। তাইলে কমপ্লায়েন্স কখন কমবে? যখন আফটারলোড কমবে, সরি, হ্যাঁ, আফটারলোড যখন হচ্ছে তোমার কমবে তখন হচ্ছে কমপ্লায়েন্স কমবে, ঠিক আছে। আচ্ছা, আর এই হচ্ছে তাহলে মোটামুটি ব্যাপার। আর সিস্টোলিক ব্লাড প্রেশার কখন কমবে? সিস্টোলিক ব্লাড প্রেশার কখন কমবে? তোমার স্ট্রোক ভলিউম যখন কমবে তখন কমবে। স্ট্রোক ভলিউমটা কখন কমবে? প্রিলোড যখন কমবে তখন স্ট্রোক ভলিউম কমবে, দ্যাট মিনস সিস্টোলিক ব্লাড প্রেশার কমবে। কন্ট্রাক্টিলিটি অফ দ্য হার্ট যখন কমবে তখন স্ট্রোক ভলিউম কমবে, তার জন্য সিস্টোলিক ব্লাড প্রেশার কমবে, ঠিক আছে। আবার কমপ্লায়েন্স অফ দ্য অ্যাওর্টা বা ইনক্রিজড আফটারলোড, এই জিনিসগুলো যখন বাড়বে তখন হচ্ছে আমার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমবে। অর্থাৎ সোজা বাংলায় আমি যদি বলি যে যখন হার্ট বেশি বেশি কন্ট্রাকশন করবে তখন ব্লাড প্রেশার বাড়বে, যখন হার্ট বেশি বেশি ব্লাডকে কন্ট্রাকশনের মাধ্যমে বের করে দিবে তখন স্ট্রোক ভলিউম বাড়বে, ঠিক আছে, তার মাধ্যমে ব্লাড প্রেশার বাড়বে। আচ্ছা, তার সাথে অ্যাওর্টার আফটারলোড যখন বাড়বে তখন ব্লাড প্রেশার কমবে, দ্যাট ইজ সিস্টোলিক ব্লাড প্রেশার কমবে, ঠিক আছে। এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, এবার আসা হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কিসের উপর ডিপেন্ড করে দেখো। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি পরীক্ষার জন্য খুব বেশি প্রয়োজন নেই, জাস্ট একটু ওভারভিউ নিয়ে রাখো তোমরা, কারণ সবকিছুরই একটু প্যাথোজেনেসিস বা বেসিক জিনিসগুলো জানা উচিত। ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ডিপেন্ডস অন, কিসের উপর ডিপেন্ড করে দেখো। ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ডিপেন্ড করে হচ্ছে তোমার ভলিউম অফ ব্লাড ইন অ্যাওর্টা ডিউরিং ডায়াস্টোল। অর্থাৎ হার্ট যখন ডায়াস্টোলিক অবস্থায় আছে তখন অ্যাওর্টার মধ্যে কতটুকু ব্লাড জমা আছে সেটার উপর ডায়াস্টোলিক প্রেশারটা ডিপেন্ড করে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এখন ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কখন বাড়ে? ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাড়ে যখন আমার ভেসো কনস্ট্রিকশন হয়, ঠিক আছে, যখন আমার ভেসেলগুলো কনস্ট্রিক্টেড অবস্থায় থাকে তখন আমার ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা বাড়ে, ঠিক আছে। আচ্ছা, আর যখন ব্লাডের ভিসকোসিটি বেশি থাকে তখন ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাড়ে, যেমন পলিসাইথেমিয়া, অর্থাৎ আমার বডিতে বেশি বেশি আরবিসি তৈরি হচ্ছে, তখন আমার ব্লাডের ভিসকোসিটি বেড়ে গিয়ে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা বেশি থাকে, ঠিক আছে। এই মোটামুটি। সো ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের ভলিউম অফ ব্লাড ইন দ্য অ্যাওর্টা ডিউরিং ডায়াস্টোলের সময়। ডায়াস্টোলের সময় কতটুকু ব্লাড আমার অ্যাওর্টাতে আছে সেটার উপরে অ্যাকচুয়ালি ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা ডিপেন্ড করে। তাহলে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কখন বাড়ে দেখো। ইনক্রিজড ইন ভেসোকনস্ট্রিকশন যদি হয় সেই ক্ষেত্রে ভেসোকনস্ট্রিকশন এর সাথে বলতে পারো যে ব্লাডের ভিসকোসিটি যখন বেড়ে যায়, ইনক্রিজড ব্লাড ভিসকোসিটি। এছাড়া ইনক্রিজড হার্ট রেট আরেকটা কারণে আমাদের ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাড়তে পারে। কেন বাড়তে পারে দেখো, যখন হার্ট রেট বেশি থাকে, হার্ট রেট বেশি থাকা মানে কি, আমার হার্ট খুব দ্রুত পাম্প করছে। তো খুব দ্রুত পাম্প করলে দেখা যায় যে হার্টের যে করোনারি আর্টারি গুলা, ওই করোনারি আর্টারির মধ্যে ঠিক মতো ব্লাড সার্কুলেট হয় না। এখন করোনারি আর্টারিতে ব্লাডটা আসে কোথা থেকে? অ্যাওর্টার মধ্যে থেকে। তো হার্ট রেট বাড়লে করোনারি আর্টারির মধ্যে ব্লাড ঠিক মতো আসে না, তখন অ্যাওর্টা থেকে, তার মানে করোনারি আর্টারির মধ্যে ব্লাড আসতেছে না, তার মানে অ্যাওর্টার মধ্যে কিছু ব্লাড বেশি থেকে যাচ্ছে, ঠিক আছে। তাইলে এই যে দেখো, এই ডিপেন্ড করতেছে কি, ভলিউম অফ ব্লাড ইন দ্য অ্যাওর্টা ডিউরিং ডায়াস্টোল। অ্যাওর্টার মধ্যে এখানে ভলিউম অফ ব্লাডটা বেড়ে যাচ্ছে, যার জন্য ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তাইলে
ডায়াস্টোলিক ব্লাড প্রেশার এই কয়েকটা কন্ডিশনে বাড়ে। ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কখন কমে দেখো, ডিক্রিজড কখন হয়, ডিক্রিজড ইন উল্টা কন্ডিশন গুলোতে, দ্যাট ইজ ভেসোডাইলেশন। ভেসোডাইলেশনে আমার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমবে। ডিক্রিজড ভিসকোসিটি, ডিক্রিজড ব্লাড ভিসকোসিটি যদি হয়, ঠিক আছে, যেমন অ্যানিমিয়া, অ্যানিমিয়া আমি আর লিখলাম না, এটা তোমরা জানো যে ডিক্রিজড ব্লাড ভিসকোসিটি হইলে তাহলে আমার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমবে, ঠিক আছে, এবং ডিক্রিজড হার্ট রেট, ঠিক আছে, এই কয়েকটা কন্ডিশনে তাহলে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমবে। তাহলে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাড়বে কখন, ভেসোকনস্ট্রিকশনের ক্ষেত্রে, ইনক্রিজ ব্লাড ভিসকোসিটির ক্ষেত্রে, হার্ট রেট বাড়বে। আর ডিক্রিজ হবে কখন, ভেসোডাইলেশন, ডিক্রিজ ব্লাড ভিসকোসিটি এবং ডিক্রিজ হার্ট রেট, এগুলোর ক্ষেত্রে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমবে, ঠিক আছে। আচ্ছা, তার সাথে সাথে আমাদের প্যাথোজেনেসিসে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ব্লাড প্রেশার কিন্তু ব্লাড ভলিউমের উপরও খুব ভালোভাবে ডিপেন্ড করে। ব্লাড ভলিউম মানে কি, আলটিমেটলি আমার প্লাজমা ভলিউম। তো প্লাজমা ভলিউমটা কিন্তু আলটিমেটলি মানে মূলত তো প্লাজমাই আমাদের মানে ব্লাড ভলিউমটা মেনটেন করে। সো প্লাজমা ভলিউমটা আবার ডিপেন্ড করে হচ্ছে আমার সোডিয়াম কনসেন্ট্রেশন কতটুকু আছে সেটার উপর। যত বেশি সোডিয়াম আমার বডিতে থাকবে তত বেশি আমার ব্লাডের ভলিউম হবে, ঠিক আছে, তখন আমার ব্লাড প্রেশার বাড়বে। তাহলে সোডিয়াম যদি বডিতে বেশি থাকে সেক্ষেত্রে ব্লাড প্রেশার বেশি থাকবে। অর্থাৎ কেউ যদি লবণ বেশি খায় সেই জন্য তার ব্লাড প্রেশার বেশি থাকে, কারণ সোডিয়াম বেশি। সোডিয়াম হচ্ছে ওয়াটারকে ধরে রাখে নিজের সাথে, যার জন্য আমার ব্লাড স্ট্রিমের মধ্যে আলটিমেটলি ভলিউম বেড়ে গিয়ে ব্লাড প্রেশার বেড়ে যায়, ঠিক আছে। এগুলো হচ্ছে আমার তাহলে সোডিয়ামের একটা রোল ব্লাড প্রেশার মেনটেন, ব্লাড প্রেশার এর ক্ষেত্রে। তো এবার আসা হচ্ছে আমাদের এসেনশিয়াল হাইপারটেনশন নিয়ে একটু কথা বলি। এসেনশিয়াল হাইপারটেনশন মানে যে হাইপারটেনশনের কোনো কারণ জানা যায় না, ইডিওপ্যাথিক, এটাই কিন্তু 85% ক্ষেত্রে আমরা পাই, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে কি কি ফ্যাক্টর কাজ করতে পারে, লাইক আমার সোডিয়াম এক্সক্রিশন হয়তো ঠিক মতো হচ্ছে না এই সকল পেশেন্টের, যার জন্য বডিতে সোডিয়াম বেশি, সেখান থেকে হতে পারে, ঠিক আছে। আচ্ছা, আহ সেখান থেকে দেখা যাচ্ছে আমাদের স্ট্রোক ভলিউম বেড়ে সিস্টোলিক ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, ঠিক আছে। মেইনলি সোডিয়ামের সাথে একটা রিলেশন থাকে, সোডিয়াম চ্যানেল হয়তো কোনো জেনেটিক ব্যাপার থাকে যার জন্য সোডিয়াম চ্যানেল দিয়ে ঠিকমতো সোডিয়াম গুলো এক্সক্রিট হতে পারবে, যার জন্য এই জিনিসগুলো ডেভেলপ করে তোমার সিস্টোলিক ব্লাড প্রেশার ইনক্রিজ হয়ে যায়। এছাড়া ওবেসিটি, তারপরে স্ট্রেস, তারপর স্মোকিং, ইনক্রিজ সল্ট ইনটেক, ল্যাক অফ ফিজিক্যাল এক্সারসাইজ, এগুলোর জন্য অনেক সময় এসেনশিয়াল হাইপারটেনশন ডেভেলপ করে। তাহলে ওবেসিটি, ল্যাক অফ ফিজিক্যাল এক্সারসাইজ, স্ট্রেস, স্মোকিং, অ্যালকোহলিজম, সল্ট ইনটেক, এই জিনিসগুলোর জন্য এসেনশিয়াল হাইপারটেনশন হতে পারে। আর সেকেন্ডারি হাইপারটেনশন অর্থাৎ যে সকল হাইপারটেনশনের কারণ জানা যায়, যেটা 15% অনলি, কি কি কারণে হতে পারে সেকেন্ডারি হাইপারটেনশন, যেমন তোমার মেইনলি এন্ডোক্রাইন কারণগুলোতেই বেশি হয়, যেমন অ্যাড্রেনাল গ্ল্যান্ডের মধ্যে যদি কুশিং সিনড্রোম হয়, মিনারেলোকর্টিকয়েড বেড়ে গেল, ঠিক আছে, আমাদের অ্যালডোস্টেরনের পরিমাণ বেড়ে গেল, হ্যাঁ, বা আমাদের স্টেরয়েডের পরিমাণ বেড়ে গেল, তখন তারা হচ্ছে অতিরিক্ত পরিমাণ সোডিয়াম বা পানিকে অ্যাবজর্ব করে রেখে দেবে, যার জন্য আমাদের হাইপারটেনশন ডেভেলপ করবে। ফিওক্রোমোসাইটোমা, ফিওক্রোমোসাইটোমা মানে হচ্ছে যেখানে আমাদের অ্যাড্রিনাল মেডুলার একটা টিউমার তৈরি হয়, যেখানে ক্যাটেকোলামাইন তৈরি হয়। ক্যাটেকোলামাইন আমাদের হার্ট রেট, ব্লাড প্রেশার, ফোর্স অফ কন্ট্রাকশন, এই জিনিসগুলো বাড়ায়, আলটিমেটলি ব্লাড প্রেশারটাও বেড়ে যায়, ঠিক আছে। তাহলে এই দুটা এন্ডোক্রাইন কজ কিন্তু খুব ইম্পর্টেন্ট সেকেন্ডারি হাইপারটেনশনের জন্য। আচ্ছা, এর সাথে বলতে পারো কন সিনড্রোম। কন সিনড্রোম হচ্ছে প্রাইমারি অ্যালডোস্টেরনিজম, অর্থাৎ এখানে অ্যালডোস্টেরনের পরিমাণ বেশি থাকে, সে বেশি বেশি সোডিয়াম অ্যাবজর্ব করে, বেশি বেশি পানি অ্যাবজর্ব করে, যার জন্য হাইপারটেনশন ডেভেলপ করে। আচ্ছা, হাইপার প্যারাথাইরয়েডিজমও কিন্তু অনেক ক্ষেত্রে হাইপারটেনশন ডেভেলপ করে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসো আমাদের আরো কিছু কন্ডিশন, লাইক তোমার ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন যদি বেশি হয়, ঠিক আছে, সেক্ষেত্রে কুশিং রিফ্লেক্সের মাধ্যমে ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন বাড়লে আমাদের বডির ব্লাড প্রেশারও বেড়ে যায়, এটা হচ্ছে কুশিং রিফ্লেক্স বা কুশিং ফেনোমেনা, এই জিনিসটা কিন্তু হয়, এটা একটা ইস্যু। আচ্ছা, কিছু কিছু ড্রাগ আমাদের হাইপারটেনশন করায়, সেকেন্ডারি হাইপারটেনশন, যেমন ওসিপি, ঠিক আছে, ওসিপি খেলে সেকেন্ডারি হাইপারটেনশন হয়। আচ্ছা, আর তারপর হচ্ছে আমাদের কোকেইন, কোকেইন খেলে কিন্তু হাইপারটেনশন হয়, ঠিক আছে, প্রেগন্যান্সিতে হাইপারটেনশন হয়, যেটাকে আমরা প্রি এক্লেমশিয়া বলে থাকি সাধারণত। এছাড়া কিছু রেনাল ডিজিজের জন্য হাইপারটেনশন হতে পারে, যেমন তোমার রেনাল আর্টারি ডিজিজ যদি হয়, রেনোভাস্কুলার ডিজিজ আমরা যেটাকে বলি, এই ক্ষেত্রে আমাদের ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, ঠিক আছে। তারপরে হচ্ছে রেনাল প্যারেনকাইমাল কিছু ডিজিজের জন্য, যেমন পলিসিস্টিক কিডনি ডিজিজ, পলিসিস্টিক কিডনি ডিজিজে ব্লাড প্রেশার বাড়তে পারে। ওইখানে ব্লাড প্রেশার বাড়ার আরেকটা কারণ হচ্ছে এই যে ব্লাড ভিসকোসিটি বেড়ে যায়, দ্যাট মিনস ওইখানে যেহেতু বেশি বেশি আরবিসি তৈরি হয়,
সেই জন্য ব্লাড প্রেশারও বেড়ে যায়। আচ্ছা, তার সাথে গ্লোমেরুলোনেফ্রাইটিস, এই ক্ষেত্রে ব্লাড প্রেশার কিন্তু বেড়ে যায়। আমরা যেটাকে বলি অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, এক্ষেত্রে কিন্তু তোমার বাচ্চা হোক বা বড় হোক সবারই ব্লাড প্রেশার কিন্তু বেশি থাকে। ঠিক আছে, সো এই মোটামুটি। এছাড়া থাইরয়েড ডিসঅর্ডার, হাইপার থাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম, দুই ক্ষেত্রে ব্লাড প্রেশার বাড়তে পারে। তো ব্লাড প্রেশার বাড়ার অনেকগুলো কারণ আছে, বাট এই কারণগুলো অনলি 15% ক্ষেত্রে ব্লাড প্রেশার বাড়ায়, বাকি 85% ক্ষেত্রে কোনো কারণ জানা যায় না। মূলত সেই ক্ষেত্রে সোডিয়াম চ্যানেলের সমস্যা থাকে, যার জন্য সোডিয়ামটা ঠিকমতো তারা বের করে দিতে পারে না, যার জন্য সোডিয়াম রিটেনশন হয়, আলটিমেটলি ব্লাড প্রেশার বেড়ে যায়। আচ্ছা, সো এই গেল হচ্ছে তাহলে আমার প্রাইমারি হাইপারটেনশন, সেকেন্ডারি হাইপারটেনশনের কিছু কজ সম্পর্কে আমরা বললাম। এবার আসো হাইপারটেনশনের কিছু কমপ্লিকেশন সম্পর্কে আমরা জানি। হাইপারটেনশনের অনেক কমপ্লিকেশন, এটা আমরা জানি যে যার হাইপারটেনশন হয় তার আরো অন্যান্য ডিজিজ আস্তে আস্তে হতে থাকে, লাইক কার্ডিওভাস্কুলার ডিজিজের মধ্যে তার হার্ট ফেইলিওর হতে পারে। ঠিক আছে, তবে মোস্ট কমন কমপ্লিকেশনের মধ্যে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিটা হচ্ছে মোস্ট কমন কমপ্লিকেশন। তাহলে এখানে আমরা একটু লিখি যে মোস্ট কমন কমপ্লিকেশন কি। মোস্ট কমন কমপ্লিকেশন হচ্ছে আমার লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। ঠিক আছে, হাইপারট্রফি হয়ে তারপর সেখান থেকে আস্তে আস্তে ফেলিয়ারের দিকে যায়। ঠিক আছে, তাহলে এই দুটা কিন্তু ইম্পর্টেন্ট কমপ্লিকেশন। এর সাথে সাথে কার্ডিয়াক মানে হার্ট অ্যাটাক যেটাকে আমরা বলি, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, সেটা হতে পারে, আথারোস্ক্লেরোসিস হতে পারে। তাহলে দেখো হার্টের সবগুলো বড় বড় ডিজিজ কিন্তু হাইপারটেনশনের কমপ্লিকেশন, যেমন লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, কার্ডিয়াক ফেলিওর, হার্ট অ্যাটাক দ্যাট ইজ মায়োকার্ডিয়াল ইনফার্কশন, আথারোস্ক্লেরোসিস সবগুলোই। ব্রেইনের মধ্যে স্ট্রোক করতে পারে, হাইপারটেনশন হলে সেই সকল পেশেন্টের হাইপারটেনসিভ স্ট্রোক ডেভেলপ করতে পারে। ঠিক আছে, এটা একটা কারণ, এটা সাধারণত হেমোরেজিক স্ট্রোক হয়। এছাড়া তোমার ইনফার্কশন হয়ে ইসকেমিক স্ট্রোকও হতে পারে। হ্যাঁ, তাহলে স্ট্রোকের যে দুইটা ভ্যারিয়েন্ট, ইসকেমিক স্ট্রোক আর হেমোরেজিক স্ট্রোক, দুইটাই কিন্তু হাইপারটেনশনের কমপ্লিকেশন। রেনাল কিছু কমপ্লিকেশন হতে পারে। ঠিক আছে, কিডনির জন্য হাইপারটেনশন হতে পারে, আবার হাইপারটেনশনের জন্য কিডনির সমস্যা হতে পারে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। যেমন রেনাল ফেলিওর ডেভেলপ করতে পারে পেশেন্টের, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু কিন্তু হাইপারটেনশনের ক্ষেত্রে। আচ্ছা, আর চোখের ক্ষেত্রে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি ডেভেলপ করতে পারে। ঠিক আছে, অর্থাৎ হাইপারটেনশনের জন্য আমাদের রেটিনার ব্লাড ভেসেল গুলোর মধ্যে হেমোরেজ হয়, এক্সুডেট হয়, এই সকলের মাধ্যমে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি ডেভেলপ করতে পারে। এই সকল ক্ষেত্রে সাধারণত রেটিনার যে আর্টারি গুলো থাকে বা আর্টারিওল অ্যাকচুয়ালি, এই জিনিসগুলো পুরো হয়ে যায়, মানে যে ওয়াল গুলা থাকে এটা পুরো হয়ে যায়, যার জন্য ডায়ামিটার কমে যায়, ডায়ামিটার কমে গিয়ে ভিতরে ব্লাড ফ্লো কমে যায়। ঠিক আছে, আলটিমেটলি এখানে একটা ঝামেলা হয়, যেটাই হচ্ছে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। আচ্ছা, তো এইগুলাই মোটামুটি হাইপারটেনশন থেকে। আমাদের প্যাথোলজিতে অ্যাকচুয়ালি হাইপারটেনশন থেকে খুব বেশি বলার কিছু নেই। আমার হাইপারটেনশন থেকে সাধারণত প্যাথোলজির কার্ডে, ভাইবা কার্ডে এমনি হাইপারটেনসিভ হার্ট ডিজিজ থেকে প্রশ্ন থাকে অনেক সময়। হ্যাঁ, যে হাইপারটেনসিভ হার্ট ডিজিজ বা হাইপারটেনশন কি, এটা তোমাকে ধরতে পারে। প্রাইমারি হাইপারটেনশন, সেকেন্ডারি হাইপারটেনশন বা এসেনশিয়াল হাইপারটেনশন, সেকেন্ডারি হাইপারটেনশন, এটা ধরতে পারে। সেকেন্ডারি হাইপারটেনশনের কিছু কজ ধরতে পারে, সেটা তুমি এন্ডোক্রাইন আলাদা করে বলতে পারো, রেনাল আলাদা করে বলতে পারো। ঠিক আছে, কার্ডিওভাস্কুলার আলাদা করে বলতে পারো, এইভাবে করেও বলতে পারো। অথবা তোমাকে আলাদা করে জিজ্ঞেস করতে পারে যে কিছু এন্ডোক্রাইন কারণে হাইপারটেনশন হচ্ছে, এরকম কারণ বলো। তাহলে তুমি বলবা যে কুশিং সিনড্রোম, কন সিনড্রোম, তারপর হচ্ছে তোমার কি বলে, তোমার ফিওক্রোমোসাইটোমা, অ্যাক্রোমেগালি, হাইপারথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম। ঠিক আছে, অনেক কিছুই হতে পারে, এভাবে করে বলতে পারে। বা বলতে পারে কিডনির কিছু কারণে হাইপারটেনশন হচ্ছে, এটা কিছু আমাকে বলো। সেটা হচ্ছে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, ক্রনিক রেনাল ফেলিওর, পলিসিস্টিক কিডনি ডিজিজ, রেনিন প্রোডিউসিং টিউমার, রেনাল ভাস্কুলাইটিস, রেনাল আর্টারি স্টেনোসিস, এই জিনিসগুলো বলবা যেটা হাইপারটেনশনের জন্য দায়ী। ঠিক আছে, আচ্ছা, এবং হাইপারটেনশনের হয়তো তোমাকে কমপ্লিকেশনটা একটু জিজ্ঞেস করতে পারে, যে কি ধরনের কমপ্লিকেশন হয় হাইপারটেনশনে, যেটা আমরা অলরেডি বলে আসলাম যে কার্ডিয়াক কিছু কমপ্লিকেশন বা অন্যান্য জায়গায় কিছু কমপ্লিকেশন হয়, সেগুলো একবারে বলে দিতে হবে। আচ্ছা, অথবা তোমাকে একটু ঘুরায় জিজ্ঞেস করতে পারে যে একটা হাইপারটেনশনের পেশেন্টের হার্টে তুমি কি কি চেঞ্জ পাবা। তো হার্টে আমি হাইপারট্রফি পাবো। ঠিক আছে, তাইলে আমি এখানে দেখবো যে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হচ্ছে, থিকেনিং হচ্ছে ওয়ালের আর কি, অ্যাকচুয়ালি হার্টের সাইজটা বড় হয়ে যাচ্ছে, অ্যাট্রিয়ামটা বড় হয়ে যাচ্ছে, এরকম ব্যাপারগুলো হবে। আচ্ছা, আর আর্লিয়েস্ট চেঞ্জ কি হয়, তুমি যদি একটা মাইক্রোস্কোপের নিচে একটা হাইপারটেনসিভ হার্টকে দেখো, তাহলে আর্লিয়েস্ট চেঞ্জ কি হবে এটা দেখো। আর্লিয়েস্ট চেঞ্জ হবে হচ্ছে আমার ইনক্রিজ ট্রান্সভার্স ডায়ামিটার। কিসের ট্রান্সভার্স ডায়ামিটার?
দুবার লিখলাম, ট্রান্সভার্স ডায়ামিটার অফ মায়োসাইট, অর্থাৎ মাইক্রোস্কোপে তুমি তো মায়োসাইট দেখবা, কার্ডিয়াক মাসেল সেল, সেই ক্ষেত্রে ওইগুলার ডায়ামিটারটা বেড়ে যায়। এটা হচ্ছে আর্লিয়েস্ট চেঞ্জ ইন তোমার ইয়েতে। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস ধরতে পারে, যেটা এটা যদিও এখানে রিলেটেড না, তারপরেও ধরতে পারে, সেটা হচ্ছে কর পালমোনালি কাকে বলে। কর পালমোনালি, তাহলে কর পালমোনালি কি সেটা দেখো। কর পালমোনালি, কর পালমোনালিটা কি? কর পালমোনালি হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ অর উইদাউট ফেলিওর, এইভাবে বলতে হবে জিনিসটা। কিছু কিছু সংজ্ঞা একই রকম ভাবে বলা উচিত, যেমন এটা রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ অর উইদাউট ফেলিওর, অর্থাৎ ফেলিওর হতেও পারে নাও হতে পারে, বাট হাইপারট্রফি হয়েছে, ঠিক আছে, ডিউ টু পালমোনারি কজ, এটাকেই বলা হচ্ছে কর পালমোনালি। পালমোনারি কজের মধ্যে ইম্পর্টেন্ট কজ হচ্ছে সিওপিডি, সিওপিডি তে কর পালমোনালি পাওয়া যায়, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজে কর পালমোনালি পাওয়া যায়, ঠিক আছে। অর্থাৎ এখানে লাংসে ঠিকমতো ব্লাড সাপ্লাই দিতে পারে না, যার জন্য রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়, এটা আস্তে আস্তে ফেলিওরের দিকে যায়। তাহলে হাইপারটেনশন থেকে অ্যাকচুয়ালি কিন্তু অনেক কিছু পড়ার আছে, বাট আমরা প্যাথোলজির জন্য মোটামুটি এইটুকুই আমাদের নলেজ যথেষ্ট, এবং কার্ড কোশ্চেনে আমাদের কতটুকু কি ধরে সেটা সম্পর্কে আমি একটুখানি আইডিয়া দিলাম। আশা করি এটা সবার জন্য উপকার হবে। তো আজকে এইটুকুই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।